আসসালামু আলাইকুম। আসলে আমরা অনেক ধরনের মুভি নিয়েই আলোচনা করি, কিন্তু কিছু কিছু মুভি শুধু মুভি হয় না, আমাদের মন মানসিকতার উপরে এমনভাবে ইম্প্যাক্ট করে যার মাধ্যমে আমরা নতুনভাবে লাইফ লিড করার একটা স্পৃহা পাই। আজকাল দিন শেষে সবারই মোটিভেশন দরকার, কারণ সবাই নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছে। অ্যান্ড ওই রকম মোটিভেশন দেওয়ার মতোই একটা মুভি নিয়ে আজকে আলোচনা করব। মুভিটির টাইটেল হচ্ছে চান্দু চ্যাম্পিয়ন। সো উইদাউট আ ফার্দার ডু, লেটস জাম্প ইনটু দ্য স্টোরি। মুভির কাহিনী শুরু হয় 2017 সালে, যেখানে দেখানো হয় একটা বৃদ্ধ লোককে যার নাম মুরলিকান্ত বেরকার, যে তার ছেলের সাথে পুলিশ স্টেশন গিয়েছে অ্যান্ড সেখানে গিয়েছে ইন্সপেক্টর সচিন কামলের কাছে, যার কাছে সে একটা রিপোর্ট ফাইল করবে ভারতের রাষ্ট্রপতির উপর চিটিং এর কারণে। কারণ উনি নাকি তাকে অর্জুন অ্যাওয়ার্ড দেয়নি। সাথে উনি এইটাও বলে কেন 40 বছর পর উনি এই অ্যাওয়ার্ডটা চাচ্ছে। উনি বলে যে আমাদের গ্রামের পাশের গ্রামে একজন সাহিত্য পুরস্কার হিসেবে এই অর্জুন অ্যাওয়ার্ডটা পেয়েছে, তাই নাকি ওই গ্রাম অনেক উন্নত হয়ে গেছে, একদম শহরের মতো। কিন্তু অন্যদিকে উনাদের গ্রামে নাকি অনেক খারাপ অবস্থা, ওইখানে না আছে ভালো রাস্তা, না আছে কোনো হসপিটাল, আর না আছে কোনো প্রকার সুবিধা। এখন উনি অর্জুন পুরস্কার একটা কারণেই চাচ্ছে, যার কারণে তার গ্রামটা ডেভেলপড হয়ে যায়। তখন উনি যে অর্জুন পুরস্কারের যোগ্য এটা এক্সপ্লেন করার জন্য নিজের মেডেলগুলো দেখায় আর গল্প বলা শুরু করে। আর সেখান থেকে সিন চলে যায় 1952 সালে, যেখানে ভারত একটা স্বতন্ত্র রাষ্ট্র, আর অলিম্পিকে প্রথম গোল্ড মেডেল পাওয়ার প্রথম লোক হচ্ছে খানসাফা যাদব, যেখানে মেডেল পাওয়ার পরে ওনাকে সবাই অভ্যর্থনা জানাতে এসেছে। এই অনুষ্ঠানে নিজের ভাইয়ের কাঁধে বসেছিল ছোট্ট ছেলে মুরলি। সে তখন তাকে দেখে ডিসাইড করে নেয় সেও খানসাফার মতো একদিন গোল্ড মেডেল নিয়ে আসতে চায়। ইসলামপুরে থাকা ছোট্ট মুরলির কখনো পড়াশোনায় বা তার বাবার কাজ ট্রেলিং এ কখনো তার ইন্টারেস্ট হয়নি। তারা সিং বলে এক লোকের কুস্তি দেখে সেও তাকে গুরু মেনে নেয় এবং ইসলামপুরে একটা কুস্তি খেলার জায়গায় নিজের কুস্তির জার্নি শুরু করে। কিন্তু ছোট্ট মুরলিকে কেউই সিরিয়াসলি নেয় না এবং তাকে চান্দু চ্যাম্পিয়ন বলে খ্যাপাতে থাকে। এমন কয়েক বছর পার হয়ে যায় এবং সেও কুস্তি খেলায় রেগুলার শিখছিল। এইভাবে দেখতে দেখতে সে বড় হয়ে যায় এবং এখনো তার কথা কেউ সিরিয়াসলি নিত না আর তাকে চান্দু চ্যাম্পিয়ন বলে খ্যাপাতো। তখনই একদিন তাদের উস্তাদজি বলে তাদের পাশের গ্রামের খুবই শক্তিশালী এক পালোয়ানের সাথে কুস্তি খেলতে হবে। সে নাকি কাল আবার কুস্তি প্রতিযোগিতা খেলবে এবং তাদের মধ্যে থেকে একজনকে কুস্তি খেলতে হবে। কিন্তু সে এইটাও বলে তার সাথে আমাদের পালোয়ানরা কুস্তি খেলবে, কিন্তু তাকে জিতাতে হবে। তখন সবাই ভাবে যে চান্দু তো অনেক বছর ধরে কুস্তি খেলে, কিন্তু তাকে উস্তাদজি এখনো শিখায়নি কিভাবে প্রপারলি খেলতে হয়। তাই তারা চান্দুকে মাঠে নামানোর কথা ভাবে, কারণ তাকে হারানো সহজ হবে। তখন চান্দু মানে মুরলি নিজের বাবার কাছে কুস্তি খেলার জন্য পারমিশন চায়, কিন্তু তার বাবা তাকে অনেক মারে, কারণ সে পড়াশোনা করতো না এবং সারাদিনই কুস্তি নিয়ে পড়ে থাকতো। অন্যদিকে কুস্তির কম্পিটিশন শুরু হয়ে গেছে এবং চান্দুর ম্যাচও একটু পরেই। তখন চান্দুর বাবা বলে তোর আজকে রেজাল্ট দিবে একটু পরে, যদি তুই পাশ করতে পারোস তাহলেই তোকে যেতে দেব, আর যদি তুই ফেল করে যাস তাহলে তোকে যেতে দেব না। তাই তারা প্রথমে স্কুলে যায়, তখন জানতে পারে চান্দু ফেল হয়ে গিয়েছে। তাই সে তার বাবাকে না বলেই চুপ করে বেরিয়ে পড়ে এবং মাঠে নেমে পড়ে, যেখানে সবাই খুব ভালো করে জানতো যে চান্দুই হারবে, কারণ সবাই ভাবতো যে চান্দু অনেক উইক আর সে খেলাও জানে না। তখন খেলার মধ্যে সবাই তাকে চান্দু চ্যাম্পিয়ন বলে খ্যাপাতে শুরু করে, আর তখনই তার প্রচুর রাগ উঠে যায়। তাই সে তাগড়ুকে এমন আছাড় দেয় যে সে আর উঠতেই পারে না। তো চান্দু ম্যাচটা জিতে যায়। তখন তাগড়ুর বাবা বলে তাদের তো হারার কথা ছিল, তারা জিতে গেল কিভাবে? তারা নিশ্চয়ই এটা প্ল্যান করে করেছে, আর অবশ্যই তারা আমাদেরকে ঠকিয়েছে। তাই তারা সবাইকে বলে যে চান্দুকে মারার জন্য। যখন চান্দু তাদের থেকে বাঁচার জন্য দৌড়াতে থাকে আর শেষমেশ গিয়ে একটা ট্রেনে লোকের সাহায্যে উঠে যায়। যেই লোক চান্দুকে সাহায্য করে তার নাম হচ্ছে কর্নেল, এবং সেই চান্দুর ভালো বন্ধুও হয়ে যায়। তখন চান্দু তার পুরো স্টোরি বলে। কর্নেল বলে তুমি যদি অলিম্পিকে গোল্ড জিততে চাও তাহলে তোমাকে সবার আগে আর্মি ফৌজে ভর্তি হতে হবে। সেও নাকি এর জন্য এখানে এসেছে।
তখন তাকে মেজর ধ্যানচাঁদ আর মিলখা সিং এর উদাহরণ দিয়ে বলে ওনারাও এইভাবেই এগিয়েছিল, সেও বক্সিংয়ে গোল্ড মেডেল আনতে চায়, তাই সেও এই পথেই আছে। তার পরের দিনই আবার আর্মির সিলেকশন ছিল, যার কারণে কর্নেল তাকে সাথে করে নিয়ে যায়। চান্দু অনেক ভালো পারফর্ম করায় সে টিকে যায় এবং তাদের ট্রেনিং এর জন্য সিকান্দারবাদ তাদেরকে পাঠানো হয়। তাদের যে ট্রেনার ছিল তার নাম হচ্ছে ওস্তাদজি। ওস্তাদজি সবাইকে এমনভাবে ট্রেনিং দেয় যে আর্মির প্রত্যেকটা ছেলে খুবই শক্তপোক্তভাবে গড়ে ওঠে। এর পরের একদিনের সিন দেখানো হয়, যেই দিন রাতে চান্দু সবাইকে বলছিল যে সে অলিম্পিকে যাবে এবং গোল্ড মেডেল নিয়ে আসবে। তখন সবাই রীতিমতো প্রত্যেক সময়কার মতো তার উপরে হাসতে থাকে এবং সে এটা সহ্য করতে না পেরে রেগে গিয়ে তাদের সাথে ঝগড়ায় জড়িয়ে যায়। তখন সেখানে ওস্তাদজি চলে আসে আর তাকে দেখে সে তাকেই দোষী ভাবতে শুরু করে। সেভাবে চান্দুই হয়তো সবার সাথে মারামারি করছে। তখন সে চান্দুকে বাহিরে নিয়ে যায় এবং বলে বৃষ্টির মধ্যে তোমাকে এখানে ডিগবাজি দিতে হবে, এরপরে সোজা নিজের বাড়িতে চলে যাবে। চান্দু বলে না স্যার, আমি এখান থেকে যেতে পারবো না। সে কথাগুলো এত দৃঢ় প্রতিজ্ঞার সাথে বলে যে ওস্তাদজি তার কথা শুনতে বাধ্য হয়। সে বলে যে আমি এখান থেকে যেতে পারবো না, আমাকে অলিম্পিকে যেয়ে গোল্ড মেডেল নিয়ে আসতে হবে। ওস্তাদজি তার কথাগুলো শুনে বুঝতে পারে যে তার মধ্যে এমন কিছু আছে যে তার জন্য সে এত দৃঢ় প্রতিজ্ঞ হয়ে কথাগুলো বলছে। তখন সে বলে কাল সকাল 6টা বাজে আমার সাথে দেখা করবে। তখন চান্দু পরের দিন সকাল 6টায় তার সাথে দেখা করে এবং সে তাকে টাইগার আলী নামে এক লোকের কাছে নিয়ে যায়। আসলে টাইগার আলী ছিল সেই লোক যে আর্মির বক্সারদের ট্রেনিং দিত, অর্থাৎ ফৌজে যারা বক্সার ছিল তাদেরকে ট্রেনিং দিত। এবং চান্দুকেও সেখানে নিয়ে যাওয়া হয় এবং বলা হয় যে চান্দুকেও যেন সে ট্রেনিং দেয়। তখন চান্দু বলতে শুরু করে আমি হচ্ছি একজন কুস্তিগির, আমি সবসময় কুস্তি করে এসেছি। তখন বক্সার বলে যে তুমি যেহেতু কুস্তি করেছো তাই এখানে তোমার কোনো দরকার নেই, কারণ বক্সিং এ কুস্তির কোনো প্রয়োজন হয় না। তখন চান্দু তাকে অনেক রিকোয়েস্ট করায় সে বলে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, তুমি যদি পেরে উঠতে পারো তাহলেই তোমাকে সিলেক্ট করা হবে। সে বলে তোমাকে 1 মিনিটের মধ্যে আমাদের বক্সারকে একটা পাঞ্চ মারতে হবে, যদি তুমি মারতে পারো তাহলেই তুমি সিলেক্টেড হবে। তখন চান্দু রাজি হয়ে যায় এবং বক্সিং রিং এর ভিতরে প্রবেশ করে এবং শেষমেশ ওই বক্সারকে একটা পাঞ্চ মেরেই দেয় আর এতেই তার সিলেকশন হয়ে যায় এবং এর পরের দিন থেকেই তার ট্রেনিং শুরু হয়ে যায়। তখন টাইগার আলী তার মধ্যে এমন কিছু দেখেছিল যার কারণে সে বুঝতে পেরেছিল সে কোনো কিছু একটা করতে পারবে, সে কোনো একটা বড় কাজ করতে পারবে, তাই সে তার নাম দিয়ে দেয় ছোট টাইগার আলী। এরপরে থেকে টাইগার আলী তার উপরে বিশেষ নজর দিতে থাকে এবং তাকে একদম ভালোভাবে ট্রেনিং করাতে থাকে এবং চান্দু অনেক পরিশ্রম করা শুরু করেছিল, যার কারণে কয়েক মাস পরে সে এতখানি স্ট্রং হয়ে গিয়েছিল যাতে সে একটা কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারে। এবং কিছু মাস পরেই জাপানের সামার অলিম্পিয়াডের জন্য চান্দু সিলেক্টেড হয়ে যায় এবং সে সেখানে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। জাপানে যেহেতু অবশ্যই তাদেরকে প্লেনে যেতে হবে, তাই তারা প্লেনে যাওয়ার জন্য বের হয়। তখনই দেখা যায় যে আবহাওয়ার অবস্থা তেমন একটা ভালো নয় এবং চান্দু আবহাওয়ার এমন অবস্থা দেখে ভয় পেয়ে যায়। এরপরে তারা জাপানে পৌঁছে যায়। জাপানে পৌঁছানোর পরে তাদের কম্পিটিশনের দিন ছিল। তখন টাইগার আলী তাকে সবকিছু বোঝাচ্ছিল যে কোন দেশের প্লেয়ারের স্ট্র্যাটেজি কি, কে কিভাবে খেলতে পছন্দ করে এবং কার স্ট্রেংথ কোনটাতে। তখন তাকে সবকিছু বোঝানোর পরে সে গেমে খেলতে চলে যায় এবং সেখানেই তার বন্ধু কর্নেলও ছিল, তার সাথে সেই বক্সিং কম্পিটিশনে সেও নাম লিখিয়েছিল। যাই হোক, সেখানে তার একটা জার্নালিস্ট নয়নতারার সাথে দেখা হয়। সে কোনো মেয়ের সাথে প্রথমবার দেখা করায় সে খুবই খুশি হয়েছিল এবং নয়নতারার প্রতি একটা সফট কর্নার তৈরি হয়েছিল। যাই হোক, কম্পিটিশন শুরু হয় এবং প্রথম 3 জন বক্সারকে সে খুব সহজেই হারিয়ে ফেলে এবং সে সেমিফাইনালে পৌঁছে যায়। সেমিফাইনালে পৌঁছানোর পরে নয়নতারা তাদের একটা ইন্টারভিউ নিতে চাচ্ছিল। তারপরে টাইগার আলী তাকে তখন বলে যে এখন তুমি যেতে পারবে না, কারণ কালকে তোমার উগান্ডার এক প্লেয়ারের সাথে খেলা রয়েছে, তাই তোমাকে তার অবস্থা সম্পর্কে জানতে হবে যে সে কিভাবে খেলে এবং তার স্টাইলটা কেমন। সেটা যদি তুমি না জানো তাহলে খুবই সমস্যা হয়ে যাবে। সে টাইগার আলীর কথা শোনে না এবং নয়নতারার কাছে ইন্টারভিউ দিতে চলে যায়। যাই হোক, পরের দিন তাদের কম্পিটিশন ছিল, তাই সে কম্পিটিশনের টাইমে সেখানে উপস্থিত হয়ে যায়। যখন সে খেলছিল তখনও তার মনোযোগ বক্সিং এ ছিল না, সে বারবার নয়নতারার দিকে তাকাচ্ছিল, যার কারণে তার অ্যাটেনশন বক্সিং থেকে কিছুটা সরে যাচ্ছিল। এটা টাইগার আলীও ভালোভাবে লক্ষ্য করছিল।
এরপরে যখন থার্ড রাউন্ড আসে, যখন সেকেন্ড রাউন্ড শেষ হয়ে যায়, উগান্ডার বক্সার তাকে এমন একটা পাঞ্চ মারে যার কারণে সে একদম নক আউট হয়ে যায়। তাই ম্যাচটা সে হেরে গিয়েছিল এবং সে ব্রোঞ্জ মেডেল জিতেছিল। যাই হোক, এরপরে তারা দেশে চলে আসে এবং তাদের পোস্টিং কাশ্মীরে হয়ে যায়, যেখানে চান্দু, কর্নেল এবং টাইগার আলীও ছিল। কিন্তু টাইগার আলী তার সাথে কোনো কথা বলতো না। এরপরে একদিন তার কাছে একটা লেটার আসে। সে হয়তো অলিম্পিকে সিলেকশন হওয়ার ব্যাপারটা একদম ভুলে গিয়েছিল, অর্থাৎ সে সেই আশাটা একদম ছেড়েই দিয়েছিল। সে ভেবেছিল সে কোনোদিন আর অলিম্পিকে খেলতে পারবে না। কিন্তু শেষমেশ একটা লেটার আসে যেখানে লেখা ছিল সে অলিম্পিকের জন্য সিলেক্টেড হয়ে গেছে। এরপরে সে দৌড়িয়ে দৌড়িয়ে টাইগার আলীর কাছে চলে যায় এবং তাকে বলে, স্যার, আমার সিলেকশন হয়ে গেছে। তখন টাইগার আলী তাকে অনেক কথা শোনায় এবং বলে যে স্বপ্নটা তোমার শুধু একার ছিল না, স্বপ্নটা আমারও ছিল গোল্ড মেডেল নিয়ে আসার। যাই হোক, তুমি কাজটা ঠিক করনি। তখনই হঠাৎ সেখানে হামলা হওয়া শুরু করে এবং সেখানে এমন হামলা হয় যে সেখানে অনেক মানুষ আহত হতে শুরু করে এবং অনেক মারাও যায়। এবং সেই হামলার মধ্যেই তার প্রিয় বন্ধু কর্নেলের এমনভাবে গুলি লেগে যায় যাতে সে মারা যায়। এবং সেখানে টাইগার আলীও প্রচুরভাবে আহত হয়ে গিয়েছিল। তাই চান্দু তাকে তুলে নিয়ে একটা সেফ জায়গায় যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তখন চান্দুরও একদম গুলি লাগে। শুধু একটা না, পুরো 9টা গুলি লাগে তার শরীরে এবং সে ওখানেই একদম গুরুতরভাবে আহত হয়ে পড়ে যায়। এরপরে সিন চলে যায় 1967 সালে। এই 9টা গুলি লাগার পরেও চান্দু মরেনি, সে এখনো বেঁচে আছে। কিন্তু এই 2 বছরে সে একবারও চোখ খোলেনি, অর্থাৎ সে একটা কোমা স্টেট অবস্থায় চলে গিয়েছিল। 2 বছর পরে তার জ্ঞান ফিরে। 2 বছর পরে তার জ্ঞান ফেরার পরে সে বেড থেকে হঠাৎ করে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে সেখানে কর্নেল ভিজিটে আসলে সে ভাবে যে সে হয়তো পাকিস্তানে আছে। তাই পাকিস্তানিদের ভেবে সে কর্নেলকেই এমন ভাবে ধরে যে কর্নেলকে সে আর ছাড়ছিল না, সে মেরেই ফেলবে এমন অবস্থা। যাই হোক, কর্নেল তখন হাত দিয়ে ইন্ডিয়ার ফ্ল্যাগ দেখায় যাতে সে বুঝতে পারে যে সে ইন্ডিয়াতেই আছে। তখন সে কর্নেলকে ছেড়ে দেয়। তখন তাকে বলা হয় যে তার শরীরে 9টা গুলি লেগেছিল এবং তারা হয়তো 8টা গুলি বের করেছে, কিন্তু একটা গুলি এখনো তার মেরুদণ্ডের ভিতরে কোথাও রয়ে গিয়েছে, সেটা তারা বের করতে পারেনি। এটা বলার পরে বলা হয় যে যদি এই 9 নম্বর গুলিটা বের করা হয় তাহলে তার জীবনের অনেক বড় ঝুঁকি হতে পারে, সে মারাও যেতে পারে। তাই তারা তাকে খুব ভালো একটা হসপিটালে শিফট করবে এবং সেখানেই তার অপারেশন করা হবে। এর পরের সিনে দেখানো হয় যে চান্দুকে একটা ভালো হসপিটালে শিফট করা হয়েছে এবং সেখানে তার অপারেশনও করা হয়েছে। সেখানে তার মাও তার সাথে দেখা করতে এসেছে, কিন্তু তাকে বলা হয় যে সেই 9 নাম্বার গুলিটা বের করা যায়নি, কারণ সেটা তারা বের করতে পারেনি, সেটা এখনো মেরুদণ্ডের ভেতরেও কোথাও রয়ে গিয়েছে। চান্দু এটা শোনার পরে খুবই কান্না করতে থাকে, কারণ সে একটা স্পোর্টসম্যান ছিল এবং এইভাবে সে কখনোই খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবে না। এরপরে তার মা বলে যে তাকে এখানেই থাকতে হবে। তার ভাইও বলে যে সে যদি এখানে থাকে তাহলে সে ভালো থাকবে। তার মা খুবই কান্না করে তাকে নিয়ে যেতে চায়, কিন্তু তার ভাই তার মাকে বোঝায় যে তাকে নিয়ে গেলে সে হয়তো ভালো হতে পারবে না, এখানের পরিবেশের থেকে সে হয়তো ভালো হয়ে যাবে। তাই তাকে এখানে রেখে সবাই চলে যেতে থাকে। তাই তাদের চলে যাওয়া দেখে সে খুবই একা হয়ে যায় এবং সেও কান্না করতে শুরু করে। যাই হোক, এর পরে দেখানো হয় তার সাথে পরিচয় হয় টাপাহ নামের একটা লোকের, যে হসপিটালিটি একটা কর্মচারী ছিল, যাকে দিয়ে সবাই সবকিছু করাতো। সে মদ আনা থেকে শুরু করে সবকিছু করে দিত সবার। চান্দুর সাথে টাপার একটা ভালো সম্পর্ক হয়ে যায় এবং চান্দুর সাথে সে ভালোই সময় কাটাতো। কিন্তু চান্দুর এইটা আসল লাইফ না, সে একটা স্পোর্টসম্যান এবং এইভাবে সে থাকতে পারবে না, সে তার রিয়েল লাইফে ফিরে যেতে চায়। একদিন সে টাপার সাথে খুবই মদ্যপান করে এবং মদ্যপান করার পরে সে টাপার সাথে মিলে জুয়া খেলে। জুয়া খেলাতে টাপা কখনো জিতেনি, সে সবসময় হেরে গিয়েছে। তাই সে আজকে চান্দুর কথা মতো একটা নাম্বার অনুযায়ী টাকা লাগায়। লাগানোর পরে তাদের লটারি লেগে যায় এবং 40,000 টাকা টাপা জিতে যায়। তখন টাপা দেখে যে সে 30টা ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে, কিন্তু একটা দিক ভালো হয়েছিল যে সে বমি করে ফেলে দিয়েছে, তাই সে এবার বেঁচে গিয়েছিল। এই পরে চান্দু কি করবে বুঝতে পারছিল না, কিন্তু সে ভাবে যে সে সুইমিং করবে। তাই সে সুইমিং করার জন্য পুলে যেত এবং যেহেতু তার বডি অর্ধেক প্যারালাইজ ছিল, অর্ধেক প্যারালাইজ থাকা সত্ত্বেও সে সুইমিং করত এবং বেশিরভাগ সময় পুলেই কাটাতো।
একদিন টাইগার আলীকে দেখতে পেয়ে সে এতটা খুশি হয় যে সে বলতে পারবে না, কারণ সে ভেবেছিল যে টাইগার আলী হয়তো মারা গিয়েছে, কিন্তু টাইগার আলী বেঁচে ছিল। তখন টাইগার আলী তাকে বোঝাতে শুরু করে যে তোমার স্বপ্ন তো ছিল অলিম্পিক থেকে গোল্ড মেডেল আনার, কিন্তু কিভাবে তুমি নিজের স্বপ্নকে ফেলে রেখে এইভাবে লাইফ লিড করছো? তোমার নিজের স্বপ্নকে আবারও বাঁচা উচিত। তোমার পা নেই তো কি হয়েছে, তোমার উচিত নিজের হাতের মাধ্যমেই নিজের শক্তিকে প্রদর্শন করা। তুমি কি কখনো শোনোনি যাদের হাত নেই তারা পা দিয়ে সাইক্লিং করে অলিম্পিকে গোল্ড মেডেল এনেছে? একজনের পা নেই কিন্তু হাতের মাধ্যমে সাঁতার কেটে গোল্ড মেডেল জিতেছে। একজন আবার ট্রাকের নিচে পড়ে 2 পা হারিয়েছে, কিন্তু হাতের মাধ্যমে 300 কেজির ওয়েট লিফটিং করে গোল্ড মেডেল জিতেছে। তাহলে কেন তুমি নিজেকে এভাবে ব্যর্থ হতে দিচ্ছ? টাইগার আলী তখন বলে যে তুমি প্যারাঅলিম্পিকে অংশগ্রহণ করতে পারবে, যেখানে অনেক তোমার মতো এরকম প্রতিবন্ধীরা অংশগ্রহণ করে থাকে। তখন চান্দু ভেবে নেয় যে সে প্যারাঅলিম্পিকে অংশগ্রহণ করবে এবং সে তার জন্য ট্রেনিং নিতে শুরু করে। টাইগার আলী তাকে সুইমিং এর ট্রেনিং দিতে শুরু করে এবং দুইজনে মিলে কঠোর পরিশ্রম করতে থাকে, কিন্তু তারপরেও সে সঠিকভাবে টাইম ম্যাচ করতে পারছিল না। অর্থাৎ তার টাইমিং এ একটু উল্টাপাল্টা হচ্ছিল, তার টাইমিংটা ফিক্স করার প্রয়োজন ছিল। সে প্রচুর পরিমাণে পরিশ্রম করছিল, তারপরেও এটা ফিক্স করতে তার একটু সমস্যা হচ্ছিল, কিন্তু শেষমেশ সে টাইমের সাথে খুবই তাড়াতাড়ি অ্যাডজাস্ট হয়ে নেয় এবং তার টাইমিংটাও ঠিকঠাক হয়ে যায় এবং টাইগার আলীও তার থেকে হ্যাপি হয়ে যায়। এরপর যখন সুইমিং কম্পিটিশন অনুষ্ঠিত হচ্ছিল তখন সেখানে 10 জন পার্টিসিপেট করে। এর পরের রাউন্ডে চান্দুর যাওয়ার জন্য তাকে টপ 4 এর মধ্যে থাকতে হবে, তাই সে খুব চেষ্টা করার পরে শেষমেশ টপ 4 এর মধ্যে পৌঁছাতে পারে এবং সেখানে 2 জন এমন রানার ছিল যারা খুব সহজেই টপ 4 এর মধ্যে পৌঁছে গিয়েছিল। যাই হোক, এরপরে টপ 4 এর মধ্যে কম্পিটিশন হয় এবং সেখান থেকে 3 জনকে বাছাই করা হবে মেইন কম্পিটিশনের জন্য। সেখানেও চান্দু খুব কষ্টে কম্পিটিশনটা জিতে যায়। সেখানে তারা 3 জন এবার মেইন রেস করবে, অর্থাৎ মেইন কম্পিটিশনে অংশগ্রহণ করবে। সবাই ভাবছিল, এমনকি চান্দু নিজেও ভাবছিল সে কিভাবে কম্পিটিশনে টপ করতে পারে, কারণ সে খুব কষ্টের বিনিময়ে এই 2টা রেস জিততে পেরেছে। যাই হোক, কম্পিটিশন শুরু হয়। কম্পিটিশন শুরু হওয়ার পরে চান্দুর সব আগেকার কাহিনী মনে পড়তে থাকে। পাস্টে সবাই কিভাবে তাকে চান্দু চ্যাম্পিয়ন বলে খ্যাপাতো এবং তাকে কিভাবে অপমান করত, এগুলো ভেবে সে খুবই রেগে যায় এবং রাগের মাথায়, জেদের মাথায় কম্পিটিশনটা টপ করে ফেলে এবং সে গোল্ড জিতে ফেলে। এটা প্রথমবার হয়েছিল যে প্যারাঅলিম্পিকে ইন্ডিয়া থেকে কেউ গোল্ড মেডেল পেয়েছিল, তাই দেশের সব মানুষ খুবই আনন্দ উৎসব করতে থাকে এবং সবাই অনেক খুশি ছিল। এরপরে কাহিনী শিফট হয়ে বর্তমানে চলে আসে, যেখানে বৃদ্ধ মুরলীকান্তকে দেখানো হয়। বৃদ্ধ মুরলীকান্ত তখন এই কথা বলার পরে সবাই একটু হকচকিত হয়ে যায় এবং অবাক হয়ে যায়। তখন ইনভেস্টিগেশন শুরু করার পরে জানতে পারে যে আসলেই সিকান্দ্রাবাদের আর্মি ফৌজে মুরলীকান্ত নামে আসলে একটি ছেলে ছিল এবং প্যারাঅলিম্পিকের রেকর্ড খতিয়ে দেখার পরে জানা যায় আসলে ইন্ডিয়া থেকে প্রথম প্যারাঅলিম্পিক জিতেছিল মুরলীকান্ত নামের লোক এবং শেষমেশ অনেক বড় বড় লোক এসে তার সাথে দেখা করছিল, অর্থাৎ বর্তমানের বৃদ্ধ মুরলীকান্তের সাথে অনেকে এসে দেখা করছিল তার অ্যাচিভমেন্ট গুলো জানার পরে। এবং শেষমেশ মুরলীকান্ত বলে, আমাকে কি অর্জুন অ্যাওয়ার্ড দেওয়া হবে না? তখন সেখানে এসে এক লোক বলে যে আপনাকে অবশ্যই দেওয়া হবে না, কারণ আপনাকে এর চেয়ে আরো বড় অ্যাওয়ার্ড দেওয়া হবে, আপনাকে পদ্মভূষণে ভূষিত করা হবে। তখন মুরলীকান্ত অনেক খুশি হয়ে যায় এবং পদ্মভূষণে ভূষিত করার পরে মুভিটি এখানে শেষ হয়ে যায়। আসলে মুভিটি একটি চরম মোটিভেশনের একটি মুভি ছিল। এমন কিছু কিছু মুভি থাকে যেগুলো আমাদেরকে লাইফে এগিয়ে যাওয়ার স্পৃহা দিয়ে দেয় এবং আমাদেরকে প্রচুর মোটিভেট করে দেয়। এই মুভিটাও তাদের মধ্যে একটি ছিল। এরকম যদি আরো ট্রেন্ডিং লেটেস্ট হলিউড বলিউড মুভি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল আইকনটিকে প্রেস করে রাখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, অবশ্যই নিজের ফ্রেন্ডদের সাথে শেয়ারও করে দেবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।